উপস্থিত সবাইকে নান্দনিক উৎসব 2023-24 স্বাগত। আজ আমাদের তৃতীয় এবং অন্তিম দিনে আজ আমাদের যে অনুষ্ঠান সূচি আছে, প্রথমে একটি আলোচনা সভা, তারপর একটি মূক অভিনয় প্রদর্শিত হবে, তারপর একটি পূর্ণাঙ্গ নাটক। আমরা আলোচনা সভার কাজ শুরু করছি। আলোচনার কাজ শুরু করার আগেই আমরা আরো একবার এই পরিসরে ধন্যবাদ জানাচ্ছি গোবরডাঙ্গা নকশা এবং ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রক, যাদের আর্থিক সহযোগিতায় আমরা আজ এই অনুষ্ঠান আয়োজন করতে সমর্থ হয়েছি। সেই কারণে আমরা ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি হাবড়া নান্দনিকের পক্ষ থেকে। আজ আমাদের আলোচনা সভায় যারা বক্তা আছেন এবং যিনি সঞ্চালনা করবেন, তারা সবাই আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমি সর্বপ্রথম ডেকে নেব পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং পরিচালক শ্রী আশিস চট্টোপাধ্যায়কে। আমি আশিস চট্টোপাধ্যায়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর আমরা ডেকে নেব বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও নির্দেশক শ্রী আশিস দাস মহাশয়কে। আশিস দাস মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর যিনি এই আলোচনা সভা সঞ্চালনা করবেন বিশিষ্ট লেখক এবং মাননীয় শিক্ষক শ্রী ভবানী ঘটক, তাকেও আমরা ডেকে নিচ্ছি। প্রথমে আমরা ব্যাচ পরিয়ে এই মাননীয় 3 বিশিষ্ট ব্যক্তিকে দলের পক্ষ থেকে সম্মানিত করব। দলের পক্ষ থেকে ব্যাচ পরিয়ে সম্মানিত করবে আমাদের কনিষ্ঠতম সদস্যরা। আমি তাদেরকে আসার জন্য এখানে অনুরোধ জানাচ্ছি। ব্যাচ পরিয়ে প্রথমে সম্মান জানানো হচ্ছে নাট্য ব্যক্তিত্ব আশিস চট্টোপাধ্যায়কে। এরপর আমাদের সঞ্চালক মাননীয় শিক্ষক এবং লেখক ভবানী ঘটককে আমরা ব্যাচ পরিয়ে সম্মাননা জানাচ্ছি। এরপর আমাদের অন্যতম আলোচক মাননীয় নাট্য ব্যক্তিত্ব শ্রী আশিস চট্টোপাধ্যায়কে ব্যাচ পরিয়ে আমরা সম্মাননা জানাচ্ছি। আশিস দাসকে ব্যাচ পরিয়ে সম্মাননা জানাচ্ছি। এবার আমরা ওনাদেরকে উৎসব স্মারক এবং উত্তরীয় দিয়ে আমরা সম্মানিত করব। আমি প্রথমেই ডেকে নেব কথা প্রসঙ্গ নাট্য দলের নির্দেশক বিকাশ বিশ্বাসকে আমাদের হয়ে মাননীয় আশিস চট্টোপাধ্যায়কে সম্মান জানানোর জন্য। বিকাশ দা, যারা বসে আছে তাদের ডাকলে রাতে পালাতে থাকে নাকি প্রথমে উত্তরীয় পরিয়ে মাননীয় নাট্য ব্যক্তিত্ব আশিস চট্টোপাধ্যায়কে সম্মান জানানো হচ্ছে। এরপর আমরা উৎসব স্মারক তুলে দিচ্ছি মাননীয় আশিস চট্টোপাধ্যায়ের হাতে। এবার একটি মিষ্টির প্যাকেট, যেটা আমরা দিয়ে থাকি এবং আমাদের একটি ঐতিহ্য যে আমরা এটা মেনটেন করে চলি চিরদিনই। আমরা ফুলের গাছ, ফুল দিই না, ফুলের গাছ দিয়ে মাননীয় নাট্য ব্যক্তিত্ব আশিস চট্টোপাধ্যায়কে আমরা সম্মান জানাচ্ছি। এরপর আমরা সম্মান জানাবো মাননীয় শিক্ষক বিশিষ্ট লেখক ভবানী ঘটক মহাশয়কে। ভবানী ঘটক মহাশয়কে সম্মান জানানোর জন্য ঠাকুরনগর থিয়েট্রিক্সের নির্দেশক শ্রী জগদীশ ধরামীকে আমরা একটু অনুরোধ জানাচ্ছি। প্রথমে উত্তরীয় পরিয়ে
বিশিষ্ট লেখক মাননীয় শিক্ষক ভবানী ঘটককে সম্মান জানানো হচ্ছে। এরপর উৎসব স্মারক তুলে দিচ্ছেন ভবানী ঘটকের হাতে ভবানী। এরপর সামান্য মিষ্টির একটা প্যাকেট দিয়ে আমরা সম্মান জানাচ্ছি এবং সহ একটি ফুলের গাছ। এরপর আমরা সম্মান জানাবো মাননীয় নাট্য ব্যক্তিত্ব আশিস দাস মহাশয়কে। আশিস দাস মহাশয়কে সম্মান জানানোর জন্য আমি এখানে ডেকে নিচ্ছি আমাদের দলের সভাপতি শ্রী মুকুল বসুকে। মাননীয় মুকুল বসু এবার সম্মানিত করছেন আশিস দাস মহাশয়কে। এবার উৎসব স্মারক তুলে দিচ্ছেন মাননীয় আশিস দাসের হাতে মুকুল বসু। মিষ্টির প্যাকেট আমরা মাননীয় আশিস দাসের হাতে মুকুল বসু তুলে দিচ্ছি এবং একটি ফুলের টব। আলোচনা সভা এই পর্যায়ে আমার কাজ শেষ। এবার আমি মাইক তুলে দিচ্ছি মাননীয় শিক্ষক এবং এই আলোচনা সভার সঞ্চালক মাননীয় শিক্ষক ভবানী ঘটকের হাতে। সবাইকেই আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যে আপনারা এসছেন শুনতে। সঞ্চালনা এসে এই যে শব্দটা, এই শব্দটা এখন খুব ঘুরছে আমাদের মধ্যে। হ্যাঁ, সঞ্চালনা এই শব্দটা কিন্তু আমাদের খুব একটা প্রচলিত ছিল না। এটা ওই টেকনোলজিক্যাল ইনভেশন বলে একটা যে ব্যাপার আছে না, মানে একটু ওই কি বলবো, কারিগরি প্রযুক্তির কিছু প্রভাব থাকে ভাষার উপরে, তার একটি ব্যাপার হচ্ছে এইটি। টিভির মাধ্যমে আমাদের কাছে প্রচলিত হয়েছে। শব্দটা ছিল না তা না, ছিল, কিন্তু এত বহুল প্রচলিত হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে টিভি মিডিয়া। যাই হোক, আমাদের প্রকৃতির নিয়ম অনুযায়ী প্রকৃতির বিভিন্ন ঋতুচক্রের আবর্তন ঠিক হয়, কিন্তু বর্তমানে আমরা খুব যে অনুভব করতে পারি সেগুলো তা কিন্তু নয়। আমরা জানি যে এখন বসন্তের শেষ সময়, কিন্তু কোনো বসন্তের লেশ নেই, বরঞ্চ অত্যন্ত এই যে হাওয়াটা খুব ভালো লাগছে। আমি বলতে যাচ্ছিলাম যে একটু হওয়ার দরকার ছিল। তাই এইরকম একটা উত্তপ্ত অবস্থাতে আমি দুই গনগনে আগুনের মাঝখানে বসেছি। আমার কাজটা হচ্ছে সংযোগ বা যোগসূত্র স্থাপন করা। এমন একটি বিষয় আমরা এখানে আলোচনা করতে এসেছি, যে বিষয়টি হচ্ছে থিয়েটারের অতীত ও বর্তমান। খুব ভাগ্যবান যে ভবিষ্যৎটা শব্দটা জোরেনি, তাহলে আরেকটা বিপদের মধ্যে পড়তাম হয়তো। অতীত এবং বর্তমান, থিয়েটারের অতীত এবং বর্তমান। প্রথমেই এটা সঞ্চালক হিসেবে একটু আমি বলে নিই যে থিয়েটার, নাট্যশিল্প না বলে আমরা থিয়েটারটা বলছি। এবং আমাদের মনে হয় শাস্ত্রকার ভরত, তিনি প্রথমেই এই যে থিয়েটার বা লোকনাট্য, এই দুটো একটা আলাদা মানে বিভাজন উনি করে দিয়ে গেছিলেন সংজ্ঞাগতভাবে, যেটাকে তখন বলতেন নাগরিক নাট্য এবং আরেকটা লোকনাট্য। এই দুটো ভাগ করে দিয়ে গেছিলেন। আমরা একটা ভাগ ছেড়ে দিলাম, থিয়েটারটাকে নিয়ে থাকলাম। থিয়েটারের অতীত এবং বর্তমান। যে দুজন বক্তা আমার দুপাশে আছেন, প্রথমে বলেছি দুই আগুনের মাঝখানে বসেছি। এখন তাদের চাইতে ভালো এ বিষয়ে
আমাদের কোনো মানে বলবার অধিকার আছে বলে আমার জানা নেই। অন্তত এই তিনজনের আমার তো নেই, আমি একেবারে হংস মধ্যে বকযথা। কিন্তু এই যে দুজন ব্যক্তিত্ব, নাট্য ব্যক্তিত্ব, তারা নাট্য বিষয় সম্পর্কে, বিশেষ করে থিয়েট্রিক্যাল অ্যাসপেক্ট সম্পর্কে তাদের মতো বলবার অধিকার খুব কম লোকেরই আছে। তা গণতন্ত্রের একটা নিয়ম আছে যে সরকার পক্ষ ডান দিকে বসে আর বিরোধী পক্ষ বাম দিকে বসে। তা বিরোধী পক্ষের সবসময় একটা পয়েন্ট থাকে, পয়েন্ট অফ ডিসেন্ট, পয়েন্ট রাইট টু রিপ্লাই। এটা সেই জন্য প্রথমে যে কোনো উপস্থাপনার ক্ষেত্রে বিরোধী পক্ষের যিনি লিডার তিনি প্রথম মুখ করেন। আমি আগে তো ঠিক ছিল না যে আমরা দুই এরকম ভাবে বসবো, আমরা হঠাৎ বসে আমার মনে হলো বামপক্ষ থেকে, বিরোধী পক্ষ থেকে আমরা যদি শুরু করি নেহাত মন্দ হবে না আজকের আনন্দের আলোচনাটা। আমরা আসল সমৃদ্ধ হই, তাদের অভিজ্ঞতার জগৎ অত্যন্ত বিস্তৃত এবং তাদের আজকের দিনের থিয়েটার সম্পর্কে আমি আরেকটু ছোট করে যদি দিই যে অতীত এবং বর্তমানের কোনো পার্থক্য তারা বুঝতে পারেন কিনা ইত্যাদি, যদি সেই বিষয়টার উপরে আরেকটু পয়েন্ট, আরেকটু কি বলবো দৃষ্টি নিবদ্ধ করে তাদের বক্তব্যকে আরেকটু ছোট করা যায় তাহলে ভালো হয় সকলের পক্ষে। না হলে এটা হচ্ছে একবারে রামায়ণের সাক্ষাহন গাওয়ার মতো একটা অবস্থা হয়ে যাবে। অতীত এবং বর্তমান থিয়েটারের অবস্থা বলা মানে একেবারেই রামায়ণ মহাভারতের মতোই একটি বিষয়। আমি সেই জন্যে তাদের উপরেই আমি ছেড়ে দিচ্ছি, তারা কি বলেন আসুন শুনি। সবার প্রথমে আমি আমার বামপক্ষে বিরোধী পক্ষের প্রধান নেতা তার কাছে আমার মাইক তুলে দিচ্ছি। আজকের বিষয় থিয়েটারের অতীত বর্তমান, কিন্তু আমি যে বিষয়টি বললাম হয়তো সেইভাবে বললে অনেকটা তাদের আয়তনটা ছোট করার পক্ষে সুবিধা হবে। ধন্যবাদ। আমি মাইক তুলে দিচ্ছি আশিস দাসের হাতে। কি বলি, আমি আসলে আমি যেটা জানি সরকার পক্ষের বক্তব্যের উপরে বিরোধী পক্ষ কাজ শুরু তার বিরোধিতা করা। হ্যাঁ, সরকার পক্ষের বক্তব্যই আগে থাকে, তারপরে বিরোধীদের সুবিধা হয় সেইগুলো যা যা বলছে তার পর 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 শুধু অ্যাটাক করছে। কিন্তু সঞ্চালক পক্ষে আমি বললাম যে চট্টোপাধ্যায় এসছে, আমি তো ঘরের মানে এখানেই হচ্ছে যেহেতু, সেহেতু আমিও এখন এই মুহূর্তে গান্ধীকে নিতে, তো অতিথিকে আগে বলতে দেওয়াটা উচিত বলে আমার মনে হয়েছে। আমি যখন বলতে গেলাম উনি তখন ক্ষমতা প্রয়োগ করে বললেন আমি সঞ্চালক, আমি ঠিক করবো কে বলবে না বলবে, গণতন্ত্রের কি চেহারা এই প্রথমে বোঝাতে পারছি। আর 6টায় মাইল শুরু হবে, আমাদের হাতে সময় কম আছে, সেই জন্য চেয়েছিলাম ওর কথাগুলো হোক, তারপরে যেটুকু সময় থাকে সেটুকু আমি নিশ্চয়ই করব। তো সেটা হলো না, মানে ক্ষমতার প্রয়োগ এরকম যথেচ্ছই হয় আর কি, সেটা মেনে নিতে হবে আমাদের। ক্ষমতার দাপটে মানুষের যে কি হাল, সাধারণের কি হাল, সেটা তো আমার মতো আপনারা প্রত্যেকেই ভুক্তভোগী, মেনে নিতে হবে। অনেক কিছু অমত থাকলেও সেটা বিরোধ মেনে নিতে হবে, তো মেনেই নিলাম। কিন্তু একটা কথা আমি একটু বলতে চাই, কারণ সেটা আমরা যখন কিছুদিন বাইরে এসে বসেছিলাম তখন একটা খুব ইন্টারেস্টিং কথা হচ্ছিল। সবাই সবাইকে জিজ্ঞেস করছে যে আজকে বলার বিষয়টা কি। তখন আমি বলি তুমি যাই বিষয় থাকুক না কেন আমি গরুর রচনাই করবো। তখন যে হ্যাঁ, গরুর রচনা তো সুবিধা আছে, তাতে যাই হোক না কেন, মানে কোনো কুমিরের রচনা বলতে আছে, সে কুমির পড়ে গেছে। এই বিষয়ে বলতে বলতে যাই মনে না কেন, সেই তারপরে গরুটা পুকুরের ধারে গেল, সেখান থেকে একটা কুমির তাকে পা কামড়ে দিল।
এইবার সেইটা বুদ্ধি করে যারা মশানটা ঠিক করে টিচার ঠিক করে দিয়েছে না, মানে এমন একটা কিছু বলতে হবে যাতে কোনোভাবেই তুলি না দেখা গেল। আমার মনে হয় এই যে আজকে যে বিষয়টা আছে সেটা খুব একাডেমিক বিষয়। সেটা মানে আমি যখন থিয়েটার পড়তে গেছি তখন তো নানা রকম ভেবে গেছি, কিন্তু ভর্তি হয়ে দেখলাম 800 নম্বরের পরীক্ষা আর 300 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল, 250 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল, আর সবটা খালি পড়া, খালি পড়তে হবে এবং মুখস্থ করতে হবে। তখন করতে মনে হতো। তো আজকে যে চ্যাপ্টারটা আছে তাতে সাল, তারিখ, দিন, ক্ষণ এই সমস্ত বলা, এবং সেটা খুব ইন্টারেস্টিং হয়। আমার মনে হয় সেটা খুব, যাদের আগ্রহ আছে তারা পড়ে দিতে পারবেন, দেখে নিতে পারবেন। এখানে যদি এরকম কিছু হয় একটু খানিকটা, মানে বিশেষ করে আমার জায়গাটা যদি সঞ্চালক মশাই অ্যালাউ করেন, তাহলে আপনাদের যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে, কোনো কথা থাকে, তাহলে সেইটার উপরে আমি দু চারটি কথা বলতে পারি। এইটা হলে ভালো হয় আমার ক্ষেত্রে। আপনারা কেমন দেখেছিলেন আগে থিয়েটার আর এখন কেমন হচ্ছে, এর ফারাকটা যদি বলেন। শুরুতে আপনারা যেমন দেখেছিলেন। থ্যাংক ইউ। আসলে এই সময়, মানে এই সময় যে মুহূর্তে আমি বলছি সেটা অলরেডি পাস্ট হয়ে গেছে। মানে এই সময় বলে তো কিছু হয় না, সময় সব সময় চলে না, চলতেই থাকে। তো তবুও আমাদের এই সমসাময়িক সময়ে, এই সময় যারা কাজ করছি আমরা বা আমাদের পরবর্তী জেনারেশন, এটা আমার একটা জিনিস মনে হচ্ছে ঐতিহ্যকে একটা অস্বীকার করার একটা কোথাও প্রবণতা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে নিয়ম ভাঙতে গেলে নিয়মটাকে জানতে হয়, রাস্তার বাদিক দিয়ে হাঁটতে হয়। যে বাচ্চা জানেই না যে রাস্তার বাদিক থেকে কেন হাঁটতে, আর সবাই কেন এটা মেনটেন করে, সে যদি ডান দিক দিয়ে হাঁটে তাহলে অফিসিয়ালি রাষ্ট্রের নিয়মে সে নিয়ম মানবে। কিন্তু কেন এটা হয় বা কেন আমরা বাদিক দিয়ে হাঁটি, সেটা জেনে যখন সচেতন ভাবে কিন্তু বাদিক দিয়ে হাঁটবো, ডান দিক দিয়েই হাঁটবো, তার একটা মানে দাঁড়ায়। আগে কোনো নিয়মকে ভাঙতে গেলে, কোনো কনভেনশনকে ভাঙতে গেলে, কনভেনশনটা কি সেটা জেনে তারপরে ভাঙার কথা আসে, তবে সেটা ভাঙা হয়। না জানি কেউ রাস্তার বাদিক দিয়েই হাঁটতে পারে, তাহলে তো নিয়ম মেনেই চলছে। সে জানে না যে বাদিক থেকেই হাঁটতে হয়, এবং এই বাদিক থেকে কেন হাঁটতে হয়, বাদিক থেকে কেন আমরা লেখা শুরু করি, দু চারটি খুবই সামান্য দু একটি ভাষা বাদ দিয়ে আর সবই বাদিক দিয়ে লেখা যখন দেখি তাহলে লেখ হিসাবে কি কাজ। আমরা তো বিশ্ব রচনা করি, তো সেখানে ভিশন লাইনে কি দিই, আমাদের দেখবেন অধিকাংশ ক্ষেত্রে আমাদের যে মঞ্চ আছে তার আর্কিটেকচারের ত্রুটি সাংঘাতিক। থিয়েটার মানে একটা আর্কিটেক্ট, থিয়েটার ক্রাফটিং, সে ক্রাফটিং এর কতগুলো একেবারেই বিজ্ঞানের নির্ভর করে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে থিয়েটারের টেক্সট কতটা গুরুত্বপূর্ণ, গল্প কতটা প্রয়োজন, এই নিয়ে সারা পৃথিবীতে এখন বিতর্ক আছে। বহু থিয়েটার হয় যাতে কোনো টেক্সটই নেই, একটা পারফরমেন্স। এখন থিয়েটারটাকে অনেক ক্ষেত্রেই একটা পারফরমেন্স হয়ে গেছে। এইবার এই যে বেসিক জায়গাটায় জানা খুব জরুরি। যারা থিয়েটার করছে সবাই যে সবটা জেনে সে থিয়েটার করে, আমিও সেইভাবে করি, কিন্তু চেষ্টাটা করছিল, খোঁজটা ছিল। আর এবার টিভির যে প্রসঙ্গে বললো সেই প্রসঙ্গে আমি দু চারটি কথা বলি। আমরা অরুণ মুখোপাধ্যায়ের জগন্নাথ লিখেছি,
আমরা বহুরূপীর নাটক দেখেছি। আমি সোনু মিত্রের নাটক দেখিনি, কুমার রায়ের নাটক দেখেছি, আমরা বাদল সরকারের নাটক দেখেছি, আমরা উৎপল দত্তের নাটক দেখেছি। আর এই সময় কোথাও যারা কাজ করছেন, বিশেষ করে তরুণরা, তারা কোথাও তারা অতীত থেকে কিছু শিখেছেন, এটাকে অস্বীকার করছেন যে আমরা কিছুই শিখিনি। আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তারা কিছুই করেনি, যা করলাম সব আমি করলাম। আমার থিয়েটার হচ্ছে কি বলে, তার থিয়েটারের একটা নাম দিয়ে সে হচ্ছে সেই থিয়েটারের প্রবক্তা। সেটা সৌরভকেও করতে হয়নি, উৎপলকেও করতে হয়নি, এবং সৌরভকে কাউকেই করতে, অজিতের বন্দ্যোপাধ্যায়কেই করতে হয়নি। তাদের কাল থেকে আমরাই বুঝেছি, আপনি যদি পিএলজির কোনো নাটক সেই সময় উৎপল দত্তর নির্দেশনা যদি দেখে থাকেন, আপনি হয়তো জানেনই না কি কি নাটক কোন দল করছে, নাটকের নাম কি, নির্দেশক কে, কিছুই জানেন না। আপনি হলে ঢুকে পড়েছেন, হলে ঢুকে দেখছেন নাটক করছে, তাহলে আপনার বুঝতে অসুবিধা হবে না যদি উৎপল দত্তের নাটক। মানে তার ধারণা কি ছিল, তার বলার আশা কি ছিল, যে কিভাবে বলতেন, তার ল্যাঙ্গুয়েজ কি ছিল, বা বহুরূপী প্রযোজনা দেখলে সমুদ্র তারপর কাজে দেখেছি, সেক্ষেত্রে সেটা ধরতে কোনো অসুবিধা হয় না, বুঝতে কোনো অসুবিধা হয় না। কিন্তু আমরা যারা আমরা এবং আমাদের সমস্যা এবং আমাদের ছোটরা বিশেষ অনেকে খুব ব্রিলিয়েন্ট কাজ করছে, মানে কনভেনশন বিরোধী কাজ করছে, কিন্তু বীজটা তো কোথাও সেখান থেকে পাওয়া হবে। আমরা যদি এদের কিন্তু না দেখতাম তাহলে থিয়েটারে আসতাম কিনা সেটাই তো প্রশ্ন। তাহলে সেই মানুষটাকে অস্বীকার করার কোনো মানে হয় না। কিন্তু এই জেনারেশনে কোথাও এই যে অস্বীকারের মনোভাব, অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়, আমার বাবা ঠিক নাই করতে পারেন, আমার বাবা রায় প্রশাসন চুরি করতে পারেন, কিন্তু সে আমার বাবাই। সত্যটাকে অস্বীকার করার মধ্যে নিজের যে অতীত, নিজের যে বেড়ে ওঠা, নিজের যে জমি, নিজের যে ভূমি, যেখানে দাঁড়িয়ে সে কাজ করে, সেটাকে কিন্তু অস্বীকার করে। আমার মনে হয় প্রথমে এই জায়গাটা আস্তে আস্তে থাকাটা খুব জরুরি। কিন্তু আপনারা একটুখানি সম্প্রতি খেয়াল করে দেখবেন, কিছু কিছু প্রযোজনা আমরা দেখছি, কিন্তু নাম হয়েছে, এবং তারা ব্যক্তিগতভাবে অধিকাংশই আমার অত্যন্ত প্রিয় মানুষ। তাদের খুব ছোট থেকেই কাজ করতে দেখেছি, বন্ধুর মতো করে, ভাইয়ের মতো করে, যতটুকু আমাদের হৃদয়ের স্থান, যতটুকু আমরা আদর দিয়েছি। কিন্তু আপনি একটা থিয়েটার দেখবেন, আপনি টেক্সটটাকে কিছুতেই আপনি ধরতে পারবেন না। কতগুলো জাগলাই পর 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 দেখতে হেভি লাগে, অমুক আনন্দ হচ্ছে, এই একটা আনন্দ হচ্ছে, প্রচুর রকমের সব। তো তাপসেনের হাতে কিন্তু এইসব আলো ছিল না। ওই আলোটা আমি জানলেও যেমন তার গুণ, আলোর যে বৈশিষ্ট্য, আমি টিভি কালেকশন করলে আমি ওটা ডিমান্ডটা ফেললে যেভাবে আলোটা আসবে, সেটা তাপসের ডিজাইন করলেও একই হবে। কিন্তু আপনারা জানেন নিশ্চয়, যারা থিয়েটারের ছাত্র, তাপসেন যখন অঙ্গার করছেন, খনির নিচে কাজ হচ্ছে, শ্রমিকরা কাজ করছে, উনি একটু জায়গায় লিখছেন যে আমার গোটা কুড়ি মিটার লাগা কথা, কিন্তু সেই সময় পিএলজির কাছে একটি মিটার আছে আর বহুরূপীর কাছে 3টা আছে, মোট সবটা জোগাড় করলেও 4টে হবে, কিন্তু আমার লাগে 20টা। 20টা তো নেই হবে, তখন বিকল্প কি হবে? সেই তাপসেনের কৌটো বিখ্যাত কথা, তিনি ওই নসির কৌটো, তখনকার বার্লি কৌটো, সেগুলো কেটে কেটে তার মধ্যে ল্যাম্প দিয়ে দিয়ে সেগুলো ওই খনির নিচে বিভিন্ন জায়গায় পজিশন করে দিলেন, এবং আর্টিস্টদের বলে দিলেন যে তোমরা যখন অ্যাক্টিং করবে তখন এই আলোটা নিয়ে দেবে। আজকের ছেলেরা অধিকাংশ আলো নিতেই লাগবে না। হ্যাঁ, আর ওই যে আলো মিররের একটা প্রোফাইলের একটা বৈশিষ্ট্য আছে, সে কিভাবে আলো পড়ে, তার বৃত্ত কিভাবে হয়, সবটাই হয়। তাহলে ওই যন্ত্রটা তোমার কাছে নেই, এইবার তুমি ওটাকে বের করবে। তাপস সেনরা তো ওই যন্ত্রগুলো ছাড়াই কাজ করেছে, তখনই সেটা আর্টিস্ট হয়ে ওঠে।
তো আজকে বড় বেশি টেকনিক নির্ভর হয়েছে, সেখানে যে কারণে মেধার জায়গাটা কিন্তু কমে গেছে। এইবার কি হচ্ছে, আমি যত যন্ত্রপাতি আপনি কি করে করবেন? গভর্নমেন্ট একটা কথা বলতে বলতে একটা প্রসঙ্গ বলেছে, সেটা খুব ইম্পর্টেন্ট বলে মনে হয় যে ইউরোপিয়ান থিয়েটার, আমরা তো অ্যাকচুয়ালি ইউরোপিয়ান থিয়েটারের একটা ছেঁড়া জামা পরেই চলছি, এটা অস্বীকার ঔপনিবেশিক থিয়েটারের একটা হ্যাংওভার আমাদের চলছে। ব্রডওয়ে অফ ব্রডওয়েতে যে কাজ হয়, আমরা কলকাতা এখন মানে এখন না, সেটা 20 বছর আগে যারা বাইরে থেকে শিক্ষিত হয়ে এলেন, এখন ধরা পড়ছে, দেখা যাচ্ছে ইন্টারনেট আমাদের হাতে আসার পর যখন থেকে একটা ব্রিজ তৈরি হচ্ছে, তাদের দাম দাম করে সব সেটগুলো করছে, তারপরে তৈরি করে ছড়িয়ে দিলাম, সেগুলো দেখা যাচ্ছে 50 বছর আছে, 100 বছর আগে ব্রডওয়েতে হয়ে গেছে। সেই মানে কপি পেস্ট করে ব্রিজ তৈরি দেওয়া হয়। এবং সেখানে আমাদের এখানকার সমালোচকরা লিখলেন ওই পেছনের দিকে জড়িয়ে দেওয়া হয়েছে না, ওটা বিশ্বেই প্রথম হলো। এবং ওই যে সেটটা করা হলো, এমনকি আপনাদের আমি নাম বলে বলছি, এনার্জি রিসেন্ট একটা প্রোডাকশন, ন্যাশনাল স্কুল অফ ড্রামার একটা প্রোডাকশনে ওখানকার একজন অধ্যাপক, তিনি একটি থিয়েটার করলেন, যে থিয়েটারটার সেটটা এরকম গিয়ে পেছন দিকটা এরকম, সেটা এক হয়ে থাকে, একটা সময় উঠে যায়। সেই প্রোডাকশনের যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সেই ওই এনার্জি রেপার্টরি ছেলে মেয়ে, সে ওই ইন্টারনেট ফেলে ওই সেটটাকে বের করে প্রোডাকশন হয়ে যাওয়ার পরে সেইটা কপি পেস্ট করে ফেসবুকে দিয়ে দিল যে আমাদের মাস্টারমশাই এটাকে কপি পেস্ট করে ইউরোপীয় থিয়েটার এনএসজি বেড়ে যাচ্ছে, তাদের তো পয়সার অভাব নেই। কিন্তু কোথাও আমার বারবার করে মনে হয় যে আমরা আমরা যে জমিতে, যে আবহাওয়ায়, যে প্রাকৃতিক পরিবেশে, যে অর্থনৈতিক অবস্থান এবং যে রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যে নির্মাণ করছি, সেখানে আমাদের যে লোকজীবন, লোক সমাজ, বিশেষ করে আমাদের কাছে যে মেটেরিয়ালগুলো আছে, যে মানুষ, যেটা আমি প্রতিদিন অনুভব করি, যেটা জগদীশ প্রতিদিন অনুভব করে, যেটা ওই বাচ্চা মেয়েটি অনুভব করে, সেইগুলো সেটা আমাদের কাছে সম্ভব। ওইটাকে কখনোই ইউরোপীয়রা ওইভাবে নকল করতে পারবে না। আপনারা অনেকেই জানেন, দেখেছেন পিটার বুকে মহাভারত দেখেছেন। তিনি যখন মহাভারত করেন সারা পৃথিবী ঘুরে বেরিয়েছেন, বিশেষ করে ভারতবর্ষ, ভারতের বিভিন্ন প্রান্তে গেছে। তাতে মণিপুরি যে জায়গা আমাদের, তার যে লোক কালচার, এবং পুরুলিয়ার যে পুরুলিয়ার ছৌয়ের ওইটাকে ব্যবহার করে তিনি কি করে অভিমন্যু চক্র তৈরি করেছিলেন। দেখুন, একজন বিদেশি মানুষ, সে কিন্তু এইটাকে নিচ্ছে, আর আমরা ওটার থেকে আর যেতে পারছি না। নিজেদের যে ঐতিহ্য, সেটার জায়গায় ফেরাটা করতে জরুরি বলে মনে হয়। বাংলাদেশ যেমন তার 1000 বছরের থেকে ঐতিহ্য, গ্রামীণ জীবন, তার যে লোকায়ত সংস্কৃতি, সেটাকে যেটা জোর দিচ্ছে, এগুলা বরাবরই তাই সেই কাজ করেছে। এবং সত্যি কথা বলতে কি, আমি উপলব্ধই দেখি বা অজিত বন্দ্যোপাধ্যায়ের কোনো কাজ আমার দেখার সুযোগ হয়নি, সেই যে প্রকৃতি দ্বারা সমন্বিত তাদের কিছু দেখার সুযোগ হয়নি। কারণ আমাদের বাড়ি থেকে স্টেশন যেতে গেলে বলে যেতে হতো, পারমিশন নিয়ে যেতে হতো। তো আমি শিয়ালদা পর্যন্ত চিনতাম, শিয়ালদা থেকে হেঁটে ইউনিভার্সিটি ইনস্টিটিউটটা চিনতাম। তো একটা সময় আপনারা জানেন, উনি শেষ দিকে ইউনিভার্সিটি ইনস্টিটিউটের নিয়মিত শো করেছে, তার জন্য আমার কাছে অনেকটা শেষের দিককার কাজ, সেই কাজগুলো দেখেছি। আমরা এখানে খানিকটা দুর্ভাগ্য করে, কিন্তু সেটা একটা থিয়েটার দেখলে সে কয়েকটা রাতে ঘুম উঠে যেত। তিনি যেমন ওই ইউরোপীয় থিয়েটারের যে বর্ণাঢ্যতা, সেটাও যেমন গ্রহণ করেছেন, কিন্তু আমাদের কি রামলীলায় সেই বর্ণাঢ্যতা নেই? আছে। আমি কিন্তু সমালোচনা করার জন্য বলছি না, কিন্তু সেই বর্ণাঢ্যতা কিন্তু তার থিয়েটারে এসছে। কিন্তু থিয়েটারের ইকোনমিক্স বলে কথা আছে, সেটা খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়। যে আমার সংসার, আমার ভাই রোজগার 5000 টাকা, আমাকে 5000 টাকার মধ্যে আমাকে সংসার চালাতে হবে। আচ্ছা, কোনো মাসে একটু বেশি হলে তার মধ্যেই সঞ্চয় করতে হবে। কিন্তু ইকোনমিক্সটা না বুঝলে সেটাও ঠিকঠাক করে করা যায় বলে আমার মনে হয় না, বেশি দিন সেটার সঙ্গে থাকা যায় বলে মনে হয়। সেই জন্য আমার মনে হচ্ছে যে আমার যে সম্পদ,
কিন্তু এমনও হতে পারে যে আমি টিম লিয়ার করছি, টিম লিয়ার আমার দেশের মতো করে করা যায়। আমার তো মনে হয় আমার বাড়িতে আমার বাবা যখন রিটায়ার করে যায় তখন আমরা যে তিন সন্তানের মুখের দিকে বাবা ফ্যাল করে তাকিয়ে থাকে, সে তো টিম লিয়ার আমার ফ্যামিলি। অথচ সে টিম লিয়ারের যে শেষ জীবনে যে পরিণতি হয়েছিল, সে টিম লিয়ার তো সবার বাড়ি, অধিকাংশের বাড়ি বাড়িতে। বাবা আপনার রিটায়ারমেন্ট সম্পত্তি যখন সবাইকে লিখে দিয়েছে, বাবা তখন সেইভাবে কিন দিয়ে তাকে একটু বেশি দিল, তাকে একটু কম দিল, তাই নিয়ে একটু তোল পাওয়া, তাহলে সেটা তাহলে তো ইন্ডিয়ার আমার মতো করে, আমার বাড়ির মতো করে এই সোসাইটিতে এই ছোট ছোট পরিবারের সংখ্যাকে তারা যেতে পারছে। এটা করা যায় কিনা, এইটা কিন্তু হওয়া গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। আর বেশি কথা এখন বললাম না, আশা করি তোমার কথা আমি বুঝতে পেরেছি। আর কথা বাড়ালে বন্ধুর সময় কমে যাবে, আমি আর কথা বাড়াচ্ছি না, এটুকু থাক। আমরা 10-15 মিনিট দেরি করে শুরু করলাম, তো ওইটা আর কি কভার করে নেবো। ধন্যবাদ আশিসকে, খুব সুন্দরভাবে আমাদের এই ছোট্ট পরিসরে আশিস তার অভিজ্ঞতা এবং অনুভবের কথা প্রকাশ করলেন। এবং আশিসের মূল বক্তব্যের সারাংশ যদি আমরা করি তাহলে দেখতে পাবো যে আশিস শুরু করেছিলেন এইভাবে যে ঐতিহ্যকে অস্বীকার করবার একটা প্রবণতা আমাদের বর্তমান থিয়েটারের ভিতরে কিছুটা সঞ্চারিত হয়েছে। এবং সেই ক্ষেত্রে তার বক্তব্য হচ্ছে যে ঐতিহ্যকে অস্বীকার করতে হলে, অর্থাৎ আমি যদি নিয়মকে অস্বীকার করি তাহলে নিয়মটা কি সেটাও আমার জানবার দরকার, প্রথাটা কি সেটাও আমার জানবার দরকার। তাহলে প্রথাটাকে জেনে তারপরে সেই প্রথাটাকে ভাঙবার কথা ভাবতে হবে। দ্বিতীয় যে বক্তব্যের ওর বিষয়টি ছিল, মানে সূচিমুখ ছিল, সেটা হচ্ছে আশিস থিয়েটার বলতে বোঝে এক ধরনের ক্রাফটিং, এবং সেই ক্রাফটিংটা আসলে এক ধরনের আর্কিটেকচারাল একটা ট্রিটমেন্ট, এবং সেই ক্রাফটিং এর ক্ষেত্রে মূল বিষয়টা হচ্ছে পারফরমেন্স। আশিস মনে করে সেই পারফরমেন্সটা আগের থেকে অনেক বেশি হয়তো সমৃদ্ধ হয়েছে টেকনিক্যাল, কিন্তু সেটা করতে গিয়েও দেখা যাচ্ছে আমরা টেক্সটটাকে খুঁজে পাচ্ছি না, টেক্সটটা প্রায় কোথাও হয়ে যাচ্ছে। কিন্তু টেক্সট নেই এরকম নাটক আশিসের পক্ষে মানবারও ঠিক একটা মানার মতো জায়গা নেই। ফলে কোন জায়গায় যে এই টোটালটার একটা যোগসূত্র করা যায় সেরকম একটা প্রয়াসের কথাও সে ভাবছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, পরবর্তী যে বিষয়টা ছিল সেটা হচ্ছে প্রত্যেকেরই থিয়েট্রিক্যাল কাজের মধ্যে একটা সিগনেচার থাকা থাকে। এটা আমার মতো করে বলছিল, যেটা বলেছে, যেমন উৎপল দত্তের নাটক তুমি আমরা যদি ভিতরে ঢুকে যাই হলের মধ্যে গেলে বুঝতে পারবো এটা উৎপল দত্তেরই নাটক হতে পারে, বা সম্ভবিত্রের নাটক যদি হয় আমরা দেখলে বুঝতে পারবো এটা সম্ভবিত্রেরই নাটক। ঠিক যেমন কবিতার ক্ষেত্রে আমরা যদি না বলি, কবির নাম বললাম না, কিন্তু যদি বলি আজ সেই ঘরে বাকি, আজ বাজে না রাখালের বাঁশি, এটা ও অন্য কারণ হতে পারে না, শক্তি চট্টোপাধ্যায়েরই হতে পারে, বা পথ বদলে যায় শক্তি চট্টোপাধ্যায়েরই হতে পারে। এগুলো সিগনেচার, শিল্পীর এক ধরনের স্বাক্ষর থাকে তার কাজে, সেটার উপরে আশিস খুব জোর দিয়েছে। আর এইটা যখন বলেছে তখন আমার ব্যক্তিগতভাবে এই ঐতিহ্যের প্রয়োগের কথা বলছে, আমার একটা ব্যক্তিগতভাবে মনে হয় যে টেক্সট নেই এমন নাটকও যদি থাকে, সত্যি কি তার কোনো টেক্সট থাকে না? অর্থাৎ নাটকের একটি অন্যতম বিষয়, শুধু নাটকের নয়, শিল্পেরই একটি অন্যতম বিষয় হচ্ছে ন্যারেটিভ। একটা ন্যারেটিভ কি তৈরি হয় না, যে ন্যারেটিভটা আমরা টেক্সট ছাড়াও আমরা করতে পারি। এখন এই যে তাবৎ বিষয়টা, অর্থাৎ আজকের দিনে এই টেকনোলজির সাংঘাতিক অভিঘাতের দিনে, এই সাংঘাতিক ইনভেশনের দিনে আমরা মানে ইউরো মার্কিন সোসাইটির থিয়েটার, ভারতের থিয়েটার, বাংলার থিয়েটার, আমাদের এই গোবরডাঙ্গার থিয়েটার, হ্যাঁ, যেমন জামা প্যান্টের
পড়ার ক্ষেত্রে যেমন ফরাসি দেশের কোন নায়ক নায়িকা কি ধরনের মিডি করছে সেটা যেমন এমন একটি প্রাগ্রসর ব্যাপার থাকে না, আমাদের গ্রামের একটি মেয়েও সেই ধরনের মিডি কাটিং করে করতে পারে, তেমন মনে হয় সমস্ত শিল্পগুলো আজকের এই বৈশ্বিক অভিঘাতকে অতিক্রম করতে পারছে না। ফলে থিয়েটার আমাদের কাছে সত্যিই একটা পরিবর্তনের জায়গায় এসেছে কি অতীতের কাছ থেকে। আসুন আমরা একটু শুনি আমার সরকারি পক্ষে প্রধান বক্তা আমাদের আশিস চ্যাটার্জি আর এক আগুনের উনুনে আমরা একটু তত্ত্ব করে তত্ত্ব করি। আগুন নেমে গেছে, কারণ এই প্রথম দেখা যাচ্ছে সরকারি পক্ষ বিরোধী পক্ষের সঙ্গেই যাব অনেক ক্ষেত্রে একমত। ফলে যতই সরকারি পক্ষ করে দিয়ে একটা বিতর্ক উস্কে দেওয়ার চেষ্টা আমাদের ভবনীটা পুরো চেষ্টা করে যাবে না। আর এই যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে এখানে তো অবস্থা আলো নিবেদন সরকারের কি অবস্থা। যাই হোক, আসলে নাগরিক যে বিষয়টা ভেবেছে, আমার মনে হয় এই সময় বিষয়টা খুব জরুরি বিষয়, অবশ্যই জরুরি বিষয়। এখন আসি যেটা প্রয়াস করলো যে এই বিষয়টা কিন্তু অনেকটা একাডেমিক জায়গায় যায়, ঠিকই যায়, আবার একাডেমিক জায়গায় এটা নিয়ে কচকচি করে কোনো লাভ নেই। কারণ এই বিষয়ের দ্বিতীয় অংশ যেটা, যে অতীত এবং বর্তমান। এখন আমরা বর্তমানের সঙ্গে থেকেই আমাদের আগে আরো যেমন দুই প্রজন্ম, তার এক প্রজন্মের কাজ আমরা দেখিনি, এক প্রজন্মের কাজ কম বেশি দেখেছি, আর আমাদের পরবর্তীতে আরো দুই প্রজন্ম সম্ভবত কাজ করে চলেছে। এখন যেটাও বললো যে লোকজ উপাদান বা আমাদের যে ফোকের যে উপাদানগুলো আছে বা ইত্যাদি, আমাদের সয়েলের কথা, অর্থাৎ আমাদের মাটির কথা। এখন সমস্যা হচ্ছে যে পিটার গ্রুপ মহাভারত করতে গিয়ে এখানে এসে বিভিন্ন লোকজ উপাদানগুলো সংগ্রহ করে লাগিয়েছে। এখন আমরা দেখেছি আমাদের যে তিনজন স্টলওয়ার্ট আমরা যাদের বলি, শম্ভ, অজিতেশ, উৎপল, খেয়াল করুন, যেটা ভবানীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, যে এদের কিন্তু আলাদা সিগনেচার আছে এবং সবার একটা সিগনেচার থাকার দরকার। যারা দীর্ঘদিন কাজ করবে তাদের তো যেমন শাস্ত্রীয় সঙ্গীতের গায়কের কথা বলা হয়, কেন রবীন্দ্রসঙ্গীত আমরা সুচিত্রা, কণিকা শুনেই বুঝতে পারি যে একই সুর, রবীন্দ্রনাথেরই সুর, কিন্তু গায়কে আলাদা, দেবব্রত বিশ্বাস গায়কে আলাদা, আমরা বুঝতে পারি, যেমন সত্যের কবিতা দিয়ে বলবে। তো এটা তো খুব স্বাভাবিক, এটা হবে। এখন কি হয় যে সবার আগে যেটা গন্ডগোল হয়ে গেছে, যে ভারতবর্ষের থিয়েটারের অভিমুখী এইটা খুঁজতে খুঁজতে না এখন এমন একটা ধোঁয়াশা, যে আমরা এই 80 আগে বলেছে বাংলাদেশের কথা। বাংলাদেশে সেলিম আলদিন বিশ্বাস করতেন যে উনি কোনো ওই ফোক লোক এই শব্দগুলো ওনার মনে হয়েছিল ঔপনিবেশিক এই সমস্ত আমদানি, আসলে হাজার বছরের পরম্পরা, তাই না? হ্যাঁ, এবার হাজার বছরের যে ঐতিহ্য বা যে পরম্পরার কথা উনি ভেবেছিলেন, সেখান থেকে ওর যে পৌঁছ, আমার খুব খারাপ লাগে ভাবতে যে আমি আসবো সাম্প্রতিক সময় থিয়েটারের কাজগুলো নিয়ে, কিন্তু এটা খুব দুর্ভাগ্যের যে হাত বাড়ালেই সেলিমের বইগুলো পাওয়া যায়। এটা কেন পড়েন না, পড়লে আশ্চর্য হয়ে যাবে। আমার তো মনে হয় যে রবীন্দ্রনাথের নাটকের যে ধাঁচা, তার পরবর্তীতে সেলিমের ওই নাটক আধুনিক শুধু বলতে হবে না, একটা গোটা দেশে সিগনেচার বহন করছে এবং সারা পৃথিবীতে কিন্তু এখনো দেখিয়ে দিয়েছে যে আধুনিকতা কিসের উপর দাঁড়িয়ে থাকে। আমি যদি আমার রূপকে অস্বীকার করি, আমার শিকড়কে অস্বীকার করি, তাহলে কোনোদিন কোনো কিছু আধুনিক বলে কিছু হতে পারে না। আর কিছু করেই বলতে পারি নাকি এই আধুনিক যাই হোক না কেন, তার পিছনে তার একটা শিকড় থাকতেই হবে। তো এই প্রজন্মের যেটা বর্তমান প্রজন্ম যেটা নিয়ে কথা বলছিল আশিস, সেটা হচ্ছে যে শিকড়কে অস্বীকার করা। তো এক্ষেত্রে সমস্যা যেটা হচ্ছে কি, যে ভারতবর্ষের থিয়েটারের অভিমুখ গেল, আর হাজার বছরের থিয়েটারের অভিমুখটাও গেল। আমরা যেটুকু যা জানলাম যে সংস্কৃত নাটক টাটকগুলো ছাপা আছে,
আমরা অনেক শূদ্র, ভাব, ভাস, ভগবতী, কালিদাস এদের সব জানি, থিয়েটার নাটকগুলো পাই। কিন্তু ওই সময় এই যে থিয়েটার, সেটা কোন মডেলে হচ্ছে, যে ও যে স্থাপত্যের কথা বলছিল, আমরা ধারকরা, প্রশ্নিয়াম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখুন আমরা এখনো কাজ করে চলেছি। 90 ডিগ্রির মধ্যে উৎপল দত্ত চেয়েছিলেন তার কাজের মধ্যে স্পেসটাকে বাড়াতে, চেষ্টাও করেছিল। আমরা ট্রেনের তলা দেখতে গিয়ে দেখেছি অডিটোরিয়ামের ভেতরে উনি ঢুকে গেছেন, কেন উনি ছটফট করছিলেন যে এই যে ধাঁচাটা, এই যে একঘেয়ে ধাঁচাটা, এই 90 ডিগ্রির ধাঁচা ভালো। এবং ওর থিয়েটার দেখি আমরা সব থেকে ডাইনামিক লাইন্স গুলো রেখা, একটা ভালো ছবি যখন আপনারা দেখবেন তার জ্যামিতিটা বলে দেয় যে ছবিটার স্পিরিটটা কোথায়, ছবিটার শক্তিটা কোথায়। এই জ্যামিতি যেটা আপনারা ফিদা হোসেনের ছবিতে দেখেছেন, জামিনী রায় দেখেছেন, আমার তো খুব আশ্চর্য লাগে। আমরা জামিনী রায়ের ছবি দেখে অনেক সময় বলি যে পটে আঁকা ছবি বা পটচিত্র থেকে এটা ইন্সপায়ার্ড, একদম না, একদমই হতে পারে। কিন্তু আপনারা খেয়াল করুন, চোখটা বাড়িয়ে দিয়েছে, একটা চোখ ফ্রেমের বাইরে বেরিয়ে যাওয়ার প্রবণতা, কি ইন্টারেস্টিং যে ছবি, বহু ছবি আমি নয়, যারা রসিক তারা ফুটিয়ে ফুটিয়ে দেখবেন বা দেখেছে, যে ফ্রেমকে ভেঙে দেওয়ার চেষ্টা, পেইন্টিং এর ফ্রেমকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটাও ভিজুয়াল আর্ট। আর আমরা থিয়েটার করছি, এটা ভিজুয়াল কিন্তু রক্ত মাংসের একটা শিল্প। তা আমরা স্পেস ভাঙবো না। আমার পূর্বসূরীরা ভাঙার চেষ্টা করলেন, তারা ইউরোপীয় ধাঁচা নিয়ে গিয়ে তার থেকে মুক্তির পথ খুঁজলেন। আমার এই প্রজন্মে এসে আমি কি করছি, এটা আমি পরে আলোচনা করব, কিন্তু চেষ্টাটা তো হয়েছিল। শম্ভু মিত্রের কথা আমরা বলছি, শম্ভু মিত্র চাঁদমণিকের পালা করলেন না, এই একটু দুঃখ থেকে, কারণ চাঁদমণিকের পালা উনি লিখে ফেলেছিলেন একটি কারণে, কারণ উনি বুঝতে চাইছিলেন যে খোঁজটা, এই খোঁজটা দারুণ ভাবে ওনার লেখনীতে ধরা পড়লো। কিন্তু উনি এটা যেভাবে করতে চেয়েছেন, বিভিন্ন স্টেয়ার, নানান লেয়ার, কিন্তু সেটা ওনার এই ধরনের তথাকথিত এই মঞ্চে হবে না। উনি বলেছিলেন, ওনার একটা লেখা আছে এবং বলেছিলেন যে যে ভাবনা এটা হতে পারতো একদম বাইরে গিয়ে একদম আউটডোর করে, সেইটা উনি সাহস করলেন না। এটা হয়তো তিনি স্লেশ দিয়ে বলেছেন, কারণ ওকে তো ওর নাট্যকেন্দ্র করতে দেওয়া হলো না। হ্যাঁ, একটা রাজনৈতিক বদমাইশিতে শম্ভু মিত্রকে থিয়েটারের ওই অত বড় একটা প্রতিষ্ঠান, যেটা হয়তো হলে আমরা উপকৃত হতাম, আমাদের পরবর্তী জেনারেশন উপকৃত হতো, আমরা বুঝতে পারতাম, মানুষের চেষ্টা করছিল। এটা ইতিহাসের একটা অত্যন্ত আমি কি বলবো, এত একটা কালো অধ্যায়, যে এত এত টাকা উঠেছিল, সেই টাকা শেষটায় ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে গেছে, ঠিক আছে ভালো, কিন্তু কাজটা হতে পারেনি। আর আপনারা জানেন যে একইভাবে শিশির ভাদুড়িও সরকারকে চিঠি দিতে বলেছিলেন যে আমি যে একটা জমি চেয়েছিলাম, সেখানে আমি যে থিয়েটারের যে প্রতিষ্ঠান করতে চেয়েছিলাম, সেটা যে মনে হয় করতে দেওয়া হয়নি, তাহলে দয়া করে পদ্মভূষণটা কিভাবে ফেরত দেবো, কি কি প্রোটোকল আছে আমায় জানান। চিঠি ছাপা আছে, আমি ফেরত দিতে চাই। তো এইটা আমাদের একটা পলিটিক্যাল ধ্যাসকাম্য বলি আমি, এবং অত্যন্ত কায়েমি একটা জায়গা, যে জায়গা থেকে এই ঘটনাগুলো ঘটেছে। আর তাতে যেটা ঘটেছে, আমি তো আমার প্রজন্মকে দোষ দিতে পারি না, কারণ দেখুন শুরুটা হয়েছিল, আমি যে তিন স্টলওয়ার্টের কথা বললাম, আপনি দেখুন বেশিরভাগ ক্ষেত্রে উৎপল দত্ত কিন্তু বিদেশি, অজিতেশের কথা বলি আগে, অজিতেশ বিদেশি লেখকদের নিয়ে কাজ করলেন। তিনি পিরান্দাদু নিচ্ছেন, তিনি চেকভ নিচ্ছেন, তিনি যা এরকম অনেককে নিচ্ছেন, দিয়ে তিনি যে নাটক করছেন অদ্ভুত আমরা দেখলাম। সেই নাটক দেখে কখনো মনে হচ্ছে না যে এর রুট রয়েছে জার্মান কি জাপান কি অমুক তমুক রাশিয়া ইউরোপ, আমরা বুঝতে পারছি না। মঞ্জুরি, আমের মঞ্জুরি যে চেরি অর্চার্ড থেকে করা, সেটা দেখে ধরা যাচ্ছিল না, কিন্তু জানতে ধরা যায়। এইরকম তিনি যে অ্যাডাপ্টেশন করেছেন, সেটা এতটাই প্রায় মৌলিক এবং এতটাই বঙ্গলীয় যে আমরা থ হয়ে গেছি। আবার পাশাপাশি শেক্সপিয়ার নিয়ে উৎপল দত্ত যে কাজ করছেন, ভাবুন আপনি, শেক্সপিয়ার নিয়ে কাজ করছেন শুধু না, ব্রেককে নিয়ে উনি কাজ করতেন না, উনি মজা করেই বলেছেন হয়তো যে আমি খুব ভয় পাই, কিন্তু ব্রেককে নিয়ে ওর যে বক্তব্য সেই সময়, এবং একই সঙ্গে সত্য বন্দ্যোপাধ্যায় যে লেখা আছে সেগুলো পড়লে বোঝা যায় যে ব্রেককেও আমাদের এখানে বিশেষ করে পশ্চিমবাংলায় ভুল ভাবে তাকে ইন্টারপ্রেট করা হয়েছে। কেন করা হয়েছে আমি জানি না, কিন্তু এমন একটা ভাবে করা হয়েছে যে ব্রেক একটা আজগুবি কিছু ব্যাপার, বাবা ছোঁয়া যাবে না এরকম একটা বিষয়। তো সেই সব আলোচনা করা যাবে না, এদিকে নাটক আছে। ফলে আমি গুটিয়ে নিচ্ছি,
কিন্তু আমার যেটা মনে হয় যে একই সঙ্গে আমরা যখন দেখি সৌম্যমিত্রকে, আপনারা দেখুন তিনিও কিন্তু সোফোক্লেস দিয়ে কাজ করলেন অডিপাস, তিনি রবীন্দ্রনাথ করছেন রাজা, ডাকঘর, একেবারে রবীন্দ্রনাথের গল্পগুলোকে নিয়ে অসামান্য সমস্ত নাটক করছেন, সোফোক্লেস হচ্ছেন। কিন্তু সৌম্যমিত্রের যে ডেলিভারি প্যাটার্ন, তার যে স্কুলিং, সম্পূর্ণ আমাদের যে জানা যে সুর, যে সুর আমরা যাত্রায় দেখছি, যার পরিশ্রম দেখা গেছে শিশির ভাদুরীতে, তাকে অত্যন্ত আধুনিক ভাবে তুলে তুললেন সৌম্যমিত্র। এখনো তো অডিও গুলো পাওয়া যায় তাদের, আপনারা দেখুন, অবাক হয়ে যাওয়ার মতো। উনি কি করেছিলেন? উনি বলেছিলেন যে এই সুরটা খানিকটা ব্যালাডের মতো, অর্থাৎ এর মধ্যে যেমন ওনাকে বলা হতো সাম গান সম উচ্চারণ। কেন বলা হতো সাম? ঋক সাম যজু অথর্বর মধ্যে সাম হচ্ছে গানের অংশ। এই সাম অর্থাৎ ওনার নাটকগুলোকে দেখলে ওনার, এবং ওই প্যাটার্নটা ওনার অন্যান্য সহ অভিনেতাদের মধ্যেও বলে দেওয়া হয়েছে, তারাও ডিরেক্টর উনি চেয়েছেন এবং তারাও নিয়েছেন। ফলে আমরা কোথাও একটা মিউজিক্যাল জার্নি দেখতে পেতাম আমরা সৌম্যমিত্র। কিন্তু দুঃখের বিষয়, সৌম্যমিত্রের নাটক তো সরাসরি আমি দেখিনি, দেখার সুযোগ হয়নি। উৎপল দত্ত খানিকটা দেখতে পেয়েছি, অজিত কিশোর দেখিনি। সবটাই শোনা এবং পড়া। তাহলে কি করে এই জায়গাগুলোকে আমরা শুনে এবং পড়ে বুঝতে পারছি আর চেষ্টা করছি, খানিকটা আত্মস্থ করছি? তাহলে এইটা আসলে কি, এইটা যে শিকড় থেকে এলো এবং যেখানে আস্তে আস্তে শিকড় থেকে যে আধুনিকীকরণ হলো, সেইটা আসলে অত্যন্ত রিলেভেন্ট, এটা বোঝার দরকার আছে। তাহলে তারা এইভাবে কাজ করছেন। আবার উল্টে আপনি যদি আরো পিছিয়ে আসুন, আপনি যদি 44 দেখুন, আইপিটিএ গণনাট্য, সেখানে যদি বিজন ভট্টাচার্য এবং আমরা ওই যে নবান্ন দেখি, সেখানেও কিন্তু সেই ছেঁড়া চটের পর্দা। যদি বলা হয় অভাব থেকে ভূত, অভাব তো ছিল, অভাব ছিল, কিন্তু ভাবনাটা পুরো সরল এবং সেটা তো বিখ্যাত হয়েছে। এবং বর্ণাঢ্যতা নিয়ে যে আশিস কথা বলেছে, এইটা উৎপল দত্তের একটা ইন্টারেস্টিং কথা ছিল। উৎপল দত্ত বলতেন, দেখো আমার থিয়েটারে যদি 1 টাকা খরচ হয় মঞ্চ করতে গেলে, আমি 1 টাকার বাড়ি 2 টাকা পাবো না, কিন্তু আমার থিয়েটারে যদি একটা আস্ত জাহাজ লাগে, আমি ওই জাহাজটাই বানাবো, তার নাম কলম। তো তার মধ্যে সেই ক্ষমতা আমরা দেখেছি। আসলে কি হয়েছে যে আপনারা যারা থিয়েটার করেন বা আমরা যারা একটু একটু করি বা আমি করি একটু একটু, সেখানে আমরা একটু বুঝলাম যে এই যে স্ক্রিপ্ট নিয়ে এত কথা হচ্ছে, টেক্সট নিয়ে এত কথা হচ্ছে, টেক্সটের থেকে যে ফর্মটা বেরোবে, ফর্ম কখনো ইম্পোজ করা যায়। টেক্সট বলে দেয় তোর ফর্ম কি হওয়া উচিত বা কি হবে, আর যদি সেই ফর্মটা ভুল হয় সেই নাটক মুখ তুলে পড়ে যায়। এটাই ইতিহাস। তাহলে এই জেনারেশনের সমস্যা যেটা, যে জায়গা থেকে ওই যেটা বলছিল আমি 100% একমত, যে ওই যে খামচা খামচা করে পড়া, ওই গুনে দেওয়া এবং রুটকে অস্বীকার করা, এই সময়টা এর জন্য প্রায় কিভাবে। দেখুন, গ্রন্থাগার বলে কোনো জিনিস কিন্তু এখন নেই। আমি কালকে একটা জায়গাতে আসছিলাম, আসতে গিয়ে নিউজ পাঠাগারের সামনে দিয়ে এসে দেখলাম তালা বন্ধই ছিল। তো আমি আবার আমার বেশ কিছু বছর আগের কথা ভাবতাম যে আমি হেঁটে হেঁটে গিয়ে ওখানে বই পড়ছি। তো একটা এই যে ডিজিটাল দুনিয়ায় পা রাখলো ভারতবর্ষ, আমরা রাখলাম, ডিভাইস চলে এলো আমাদের হাতে, আমার প্রজন্ম আমরাও সহ ব্যস্ত হয়ে গেল। এবং ব্যস্ত হয়ে গিয়ে কি গন্ডগোলটা হয়ে গেল, সাহিত্য পড়া একদম মন্দ। এবার দেখুন, আপনার মনন তৈরি হবে করছে, আপনি টেক্সট বুঝবেন কি করে, আপনি তার থেকে ফর্ম কি করে বুঝবেন? আপনি যদি বলেন যে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়টা মোবাইল ডিভাইসে পড়বো, এটা হয় না, পথের পাঁচালিও হয় না। আর ওই হালের যত রকম আধুনিক ইতিহাস বলুন, যা বলুন, কোনোটাই সম্ভব নয়। কারণ সব থেকে বড় কথা, একজন পাঠক একটা কিছু পাঠ করে কি চায়, তার বয়স। আমার পাশে একজন বিখ্যাত কবি বসে আছে, লেখক, উনি বলুন যে উনি প্রচুর পড়াশুনো করেন। ওনাকে যদি আমি রিকোয়েস্ট করি যে আপনাকে আমি একটা জিনিস করতে অনুরোধ করবো, কিন্তু আপনাকে এই দিন করতে হবে, এই যে ই চলে ই কালচার, মানে এখন তো ইবুক বেরিয়ে গেছে, বুঝে ভবিষ্যতে এই কাগজের ছাপাটা নাকি থাকবে না, এরকম। যদিও আমি বিশ্বাস করি না, সেটা হবে না, কিন্তু ই সংস্কৃতির আমদানি হয়েছে। এখন এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে এখন যদি আমরা বলি যে আমরা সত্যির কবিতা বা আমরা জীবনানন্দ দাস সবকিছু ওইখানে করবো, পাওয়া যাবে না। এক নিমেষে সারা পৃথিবীর সবকিছু হাজির হয়ে গেছে গোকুল নামক বাজারটা, এক করলেই তো আপনি পেয়ে যাবেন। তাহলে পড়ুন, পড়ে আদৌ সব হবে, মুখস্থ হবে,
আত্মস্থ করা যাবে না। আত্মস্থ না করে আপনি কি ক্রিয়েট করবেন, কি ক্রিয়েট করবেন? সুনীল গঙ্গোপাধ্যায়কে বলা হয়েছিল যে আপনি এই যে লেখেন টেখেন, এত প্রতিভা, আপনি এখনো আপনার পড়াশোনা করেন, তো আপনি এইগুলো থেকে ইন্সপায়ার্ড হয়ে লেখেন, বলে একদম ভুল। সুনীলবাবু বক্তব্যটা এরকম ছিল যে একটা মানুষ তার প্রথম জীবনে যে পড়াশোনাটা করে, একদম প্রথম জীবনে যখন সে স্কুল বা কলেজে যাচ্ছে, সেই পড়াশোনার মধ্যে করতে করতে তার মাথায় কলি জন্মা, একটা কলি হয়। বাকি পরবর্তী জীবনে সে যদি কিছু লেখে, নিজেকে প্রকাশ করে, আর জানবে পরবর্তী পড়াশোনা ইত্যাদি নিশ্চয়ই তাকে ইন্সপায়ার করছে, কিন্তু তার আগুনটা আসছে ওই সময়ের কলিটা থেকে, যে কলিটা তাকে তার প্রথম জীবন তৈরি করে দিয়েছে, যেটা নতুন প্রজন্মের কাছে আজকে অধরা। কারণ সে সব নিয়ে ব্যস্ত, সে পড়তে চাইছে না, তার অত কিছু মন নেই। ফলে কি হচ্ছে, আমরা যারা থিয়েটার করেছি ছোটবেলা থেকে, এই যে এত কথা হচ্ছে আমাদের পূর্বসূরীদের, কেন ও বলছে না যে শিয়ালদায় গিয়ে যাবো, বাড়ি থেকে বেরোতে দেবে না, এখানে টিকিটের, আমার তো মনে আছে আমি কলকাতায় গিয়ে থিয়েটার দেখে ফিরে এসেছি, আমার 10 টাকায় পরোটা, কুমড়োর তরকারি খেয়ে। কিন্তু আমরা দিনের পর দিন গেছি, সিঙ্গেল লাইনে তার ছিঁড়ে গেছে, বাড়িতে রাস্তায় পড়ে আছে, হ্যাঁ, তখন তখন তার ছিঁড়ে যেত, দরকার হলে ট্রেন বন্ধ। তা এই কষ্টটা তো নতুন জেনারেশনকে করতে হয় না। কিন্তু মজার কথা হচ্ছে কি, দেখাটা যে কত জরুরি। ওই যে বললাম, আপনি যত পড়বেন তবে লিখবেন, আপনি যত দেখবেন তবে আপনি লিখবেন। এখন আমি যদি মান্টোর একটা গল্প দাদাকে বলি, ডিজিটাল পড়ো তো, গল্পটা পড়া আছে, উনি বললেন না পড়ে, ডিজিটাল পড়ো, কি হবে? মান্টো তো কংগ্রেসের পাক মারবে না, উনি তো পড়বেন না, কারণ পড়ে ভরসা পাওয়া যাবে, পড়া যাবে। তো এরকম একটা পরিস্থিতিতে আমার মাস্টাররাও কি বলছেন আমি জানি না, আমার প্রজন্মের অবস্থা এই, কারণ তারা দেখে না। এই যে থিয়েটারের অবজারভেশন গুলো একটা খুব বড় কথা আছে, এই অবজারভেশন ছাড়া আপনি কিছুই সৃষ্টি করতে পারবেন না, এটা হয় না। প্রচুর দেখতে হবে, প্রচুর। সত্যজিৎ রায়ের নাম আমরা শুনেছি, উনি যখন কথক কাচারি করছেন তার কয়েক বছর আগে লন্ডন গেছিল, উনি 100-150 ছবি দেখে ফেলেছেন খুব অল্প সময় করছে। কেন দেখতে যাচ্ছে, কেন উনি রেনোয়া দেখছেন, হ্যাঁ, উনি স্ট্যাকোস্কি শুনছেন, সোয়ান লেক সারা রাত ধরে শুনছেন, অপেরাতে চলে যাচ্ছেন, একই সঙ্গে নিজে এই ইনপুটটা সৃষ্টি করতে হবে। ইনপুটটা কোথা থেকে পাবেন? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বাদ বেরোবেন, মোসার্ট শুনছেন, একই সঙ্গে তিনি ছবি দেখছেন, হ্যাঁ, ডেসিকা দেখছেন, বাইসাইকেল স্লিপস তাকে অনুপ্রাণিত করছে, হ্যাঁ, তিনি রেনোয়ার রিভার তাকে অনুপ্রাণিত করছে, একের পর এক ছবি তিনি দেখছেন, এবং পরবর্তীকালে তিনি চলচ্চিত্র সৃষ্টি করে সারা পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করছেন, ভারতবর্ষের মুকুটে পালক তুলে দিচ্ছেন। তা এইরকম একটা জায়গায় যখন সিভিল সোসাইটি মুভমেন্ট হতো, প্রচুর পড়াশোনা, কেন সিভিল ক্লাবগুলো কেন তৈরি হয়েছিল? কোথায় আছে আমাদের থিয়েটারের কোনো থিয়েটারের ক্লাব যেটা অ্যাপ্রিসিয়েশন কোর্স হবে, যেখানে নতুন প্রজন্ম পড়বে, শুনবে, আমরাও একটু পড়তে যাবো, জানতে যাবো? নেই। আমার এখানে ইউনিভার্সিটি লেভেলে যেটুকু যা হয় সেটা নিয়ে তো আলোচনার বিষয়টা কিন্তু নেই। কিন্তু ফিল্ম সোসাইটি আন্দোলনে সেটা হয়েছিল বলে হয়তো ভারতবর্ষের চলচ্চিত্র আজকে অনেকটাই স্বাভাবিক হয়েছে। তো যাই হোক, এগুলো আমাদের অনেকটা নীতি, কিন্তু তার মধ্যেও নতুন প্রজন্মের বহু ছেলে মেয়ে কিন্তু ভালোবাস করছে। আমি দেখেছি যারা করছে তারা পড়ছে। আমার সাথে মজার কথাই, আমাদের এইটা ক্রিয়েটিভ পার্টের একটা ফিল্ড। আমাকে সেদিন বাপি ঘোষ, আপনারা জানেন স্বনামধন্য বাপি ঘোষ, ফোন করলে ফোন ছাড়তে চায়, সেদিন দিল্লি থেকে ফোন করেছে, একটু অসুস্থ হয়েছিলেন, বলে যাচ্ছেন হঠাৎ করে কথা বলবেন, কি একটা বিষয়, সেই বিষয়টা বলছি না। আর বললেন যে আমি একটা কথা বলি, অনেকদিন আগে অজিতেশই আমার একটা কথা বলেছিলেন। কি কথা বলেছিলেন? যে দেখো, অজিতেশ বলেছেন, যে পারে সে পারে। আর রিপিট করে বলছি, যে পারে সে পারে, আর যে পারে না সে পড়ায়। তো এটা মজার কথা, কিন্তু এর মধ্যে কোথাও একটা হয়তো সত্য রয়েছে। কোথায় সত্যটা রয়েছে? সত্যটা রয়েছে যে একাডেমিশিয়ানরা আর যাই করুক, তারা এমন কিছু করতে পারবে না তার থেকে কোনো ক্রিয়েটিভ ফর্মে জন্ম হয়। কিন্তু তাদেরকে প্রয়োজন হবে। কেন প্রয়োজন হবে? আপনার গবেষণাগার কোথায়, আপনার গবেষণার জিনিসগুলো কোথায়, সবকিছু আমাদের সবটা দরকার। কিন্তু একাডেমিশিয়ানের হাতে পড়ে গিয়ে সবটা যেমন নষ্ট হয়, একটা প্রজন্ম বিমুখ হয়ে যায়,
থিয়েটার নামক এরকম একটা জ্যান্ত ফিল্ড থেকে, একই সঙ্গে ওই একাডেমিটাকে বাদ দিয়ে, একেবারে বাদ দিয়ে যারা থিয়েটার করে নিজস্ব সিগনেচার করতে চাইছে তাদের যা হয় তাই হয়। তো শেষে একটাই কথা বলি, বলতে গেলে অনেক সময় সামনের যে নাটক করে তারা খুব দালালি করতে পারে আমাকে, একটাই কথা বলে শেষ করি যে ওই যে অতীত আর বর্তমান, এটা এক লাইনে শেষ করি। এক লাইনটা ওই, মা ছিলেন কি ছিলেন আর মা কি হয়ে আছে, এইটি গবেষণা। ধন্যবাদ আশিস চ্যাটার্জিকে। খুব সুন্দরভাবে তার অভিজ্ঞতা সংজাত একটা বিস্তৃত একটা অনুভবের কথা তিনি এখানে জানালেন, যা আমাদের আজকের বিষয়ের সঙ্গে সাংঘাতিকভাবে মানে খুব ওতপ্রোতভাবে জড়িত। তার বক্তব্যের মূল বিষয়গুলো আমরা ধরিয়ে দিই। আশিস বলেছেন যে ভারতের থিয়েটারের মুখটা কি, এবং সেই থিয়েটারের মুখ কি শিকড়হীনতা, সেটাই কি থিয়েটারের মুখ? তা হতে পারে না, তাহলে সেটা আধুনিকতাকে অস্বীকার করা হয়। তারপরে বলেছে যে ভারতীয় থিয়েটারের যে আসল মুখ সেটা খুঁজবার প্রয়াস অনেক আগেই ছিল, এবং সেটা সমন্বিত করেছেন শিশির ভাদুরী, করেছেন উৎপাদিত করেছেন। তিনি বলেছেন যে আধুনিক বিশ্বের থিয়েটারের সঙ্গে আমাদের ভারতীয় বাংলা তথা ভারতীয় থিয়েটারকে একটা স্তরে অর্থাৎ পঙ্ক্তিভুক্ত করবার অনেক কাজ হয়েছে, এবং তার মধ্যে দিয়ে তাদের বিশিষ্ট সিগনেচার গুলো তারা রেখে গেছেন, স্বাক্ষরটা রেখে গেছেন। এবং আশিসের একটি অত্যন্ত মানে কি বলবো তার পরিতাপের বিষয় যে এখন নাটকের ক্ষেত্রে, থিয়েটারের ক্ষেত্রে যে টেস্ট হচ্ছে না, তার একটা অন্যতম কারণ হচ্ছে পাঠাভ্যাসের অভাব। এবং বিভিন্ন জায়গাতে যে আমরা মানে ছোটবেলায় পড়াশোনা করতে যেতাম, বিভিন্ন ক্লাবে বা বিভিন্ন পাড়ায় যে পাঠাগারগুলো ছিল সেগুলোতে আমরা ব্যবহার করতাম, সেগুলো এখন প্রায় উধাও। এবং আত্মস্থ না করলে, আমি ওর ভাষাটাই বলছি হুবহু, আত্মস্থ না করলে কোনো কিছু ক্রিয়েশন হয় না। কিন্তু এখন গুগল নামক এক ধরনের ব্যবস্থা, যা আধুনিক সময়ে, এই সময়ে অত্যন্ত বিক্ষিপ্ত এবং আমাদেরকে খুব বিচিত্রভাবে প্রভাবিত করছে, যার মধ্যে দিয়ে আমরা আমাদের স্থির অভিমুখে খুঁজে পাচ্ছি না। তার জন্য অবজারভেশন লাগে, যে কথাটা বলেছেন সেই অবজারভেশনটা না হলে এগুলো হয় না। আর এই একাডেমিক, শুধুমাত্র শুকনো একাডেমিক বিষয় দিয়ে কখনো ক্রিয়েশন হয় না, এটা তার একটা বক্তব্যের বিষয়। এবার আমি দুজনের কথাটাই সমাপ্ত না, সেটা সময় একটা রিপোর্ট করো, কিন্তু একাডেমিক দিয়ে যেমন হবে না, একাডেমিক বলতে যাচ্ছি না, আমি একাডেমিক বিষয় দিয়ে, শুধু একাডেমিক বিষয় দিয়ে মানে ক্রিয়েশন হয় না, কিন্তু আবার একাডেমিকে বাদ দিয়ে ক্রিয়েশনের কথা আত্মস্থ করা যায় না, দুটোই লাগে, খুবই পরিপূরক হয়। এখন বিষয়টা হচ্ছে থিয়েটারের অতীত এবং বর্তমান, এই ধারাটাকে যদি আমরা বলি তাহলে পরিবর্তনটা আসলে আঙ্গিকের পরিবর্তন, আঙ্গিকের বিবর্তন। পরিবর্তন না হলে আমরা বলবো বিবর্তন, আঙ্গিকের বিবর্তন। দেখুন আমরা সবাই জানি খুব বড় বড় মানে আঙ্গিক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবার খুব বড় বড় মানুষরা আমাদের এই পৃথিবীতে এসেছেন। আমি স্টানিস্লাভস্কির কথা সবাই জানেন, গ্লোটস্কির কথা সবাই জানেন, পিটার্সবুর্গের কথা বললেন, এরা নানান সব মানুষ এসেছেন, কিন্তু আমাদের ভারতবর্ষে বা বাংলাতে কম কোনো কাজ কিছু হয়নি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কি বলে সেলিম আদিমকে উল্লেখ করেছেন, এবং তিনিও কয়েক হাজার বছরের বাংলা ঐতিহ্যকে আত্মস্থ করে তার থিয়েটারের একটা অভিমুখ খোঁজার চেষ্টা করেছিলেন। এই হচ্ছে আশিসের বক্তব্যের মূল কথা।
এখন অনেকদিন আগে, অর্থাৎ খুব সম্ভবত 1564 সালে শেক্সপিয়ারের জন্ম। উনি মারা গেছিলেন 1616 সালে, অর্থাৎ প্রায় 450 বছর আগে, তার ক্রিয়েশনের সময় যখন তিনি একটা নাটক লিখেছিলেন হ্যামলেট। সে নাটকে একটা সুন্দর দৃশ্য ছিল যে হ্যামলেটের বাবার প্রেতাত্মা যখন তাকে তাড়িত করছে, হ্যামলেট কিছুতেই বুঝতে পারছে না কে তার বাবাকে খুন করেছে। তো সেই সময় রাজপুত্র, তো সেই সময় দেখে দূর থেকে যে আমাদের এখানে যেমন পালাগান করে বেড়ায় এরকম কিছু মানে দল যাচ্ছে, তো ও তখন তাদেরকে ডেকে নিয়েছে। ডেকে নিয়ে এসে বলছে যে রাজার সামনে তোমাদের পালার বিষয়টা কি, ঠিক আছে তোমরা রাজসভায় এই পালাটা করবে। তখন করতে যাওয়ার সময় একটা সলিলকি আছে সুন্দর, হঠাৎ আমার মনে পড়লো এই কথাগুলো শুনতে শুনতে। তিনি বলছেন মানে সলিলকি হয়তো কি ব্যাপারটা কি হবে, আত্মকথা, আত্মকথন। তিনি বলছেন মানে হ্যামলেট বলছে, praise the king wherein I will catch the conscience of the king। মানে এই নাটকটা হচ্ছে এমন একটি বিষয় যার মধ্যে দিয়ে আমি রাজার বিবেককে ধরতে চাইছি। আমার মনে হয় আজ থেকে 450 বছর আগে শেক্সপিয়ার নাট্য বিষয়ে টেক্সট বলুন, আঙ্গিক বলুন, ভঙ্গিমা বলুন, আয়োজন বলুন, আড়ম্বর বলুন, যা কিছু বলুন, তা সবকিছু এই একটি শব্দ, একটি বাক্যের মধ্যে বলে দিয়েছিলেন। Praise the king wherein I will catch the conscience of the king। রাজার বিবেককে আমি ধরতে চাইছি সেই নাটকে। আমার মনে হয় আমাদের থিয়েটারে এই একটি বিষয় আছে যে আমরা কিভাবে রাজা, শাসক, প্রশাসক বা যেভাবে তাকে আমরা আখ্যায়িত করি, তাকে তার বিবেককে আমরা কিভাবে ধরতে পারি, এইটা হচ্ছে থিয়েটারের একটা বিশেষ আধার হওয়া উচিত। যারা থিয়েটার করি বিভিন্ন ভাবে সেই আধারের চর্চা করেন, সঙ্গীতের চর্চা করেন, বিভিন্ন ভাবে সেই টেক্সটের কথা বলেন। আমার মনে হয় আমাদের দুজনের বক্তব্যের মধ্যে দিয়ে তাদের অভিজ্ঞতা এবং তাদের বিশিষ্ট যে মানে পিতাবোধ, যা অনুভব, তা আপনাদের সামনে উপস্থাপনা করতে পেরেছি। আমরা এখন শেষ করি, তাই কি নাটক তাহলে হোক। আচ্ছা, যদি কারণ কোনো প্রশ্ন থাকে, এটা তো একটা প্রথা, যদি প্রশ্ন থাকে এদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বা আমাদের এই উপস্থাপনার পরিপ্রেক্ষিতে, তাহলে আপনারা অনুগ্রহ করে করতে পারেন। কোন প্রশ্ন আছে কি? তুই তো প্রথমেই বলবি, আর কিছু বলবি? অভিজ্ঞতার কথা শুনতে আমি সম্পৃক্ত। ধন্যবাদ। কিন্তু একটা ব্যাপার আছে, কিন্তু একটু চা খাওয়ার তাহলে সবাইকেই ধন্যবাদ। আমরা আলোচনার পরে এটা সরকার পক্ষ আর বিরোধী পক্ষ এদের মিলিয়ে দেওয়ার জন্য একটা রবি ঠাকুরের গান ভবানীদার কণ্ঠে আমি শুনতে চাই। আচ্ছা, যে মুখটা থেকে যে গানটা শুনতে চাই সেটা আমি প্রথমেই সেই তার মুখটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখাতে পারিবে কেন প্রাণ খুলে তারে, দেখাতে পারিবে কেন প্রাণ, কেন বোঝাতে
পারিনে হৃদয় বেদনা দেখাতে পারিনি কেন প্রাণ। গানের অ্যাকচুয়ালি যেটা সম্ভাবনা বেশি, লাইন্স গুলো ঠিকঠাক মনে থাকে না। কেমন এসে চলে যায় কোন প্রাণে ফিরেও না চায়, কেমন এসে চলে যায় কোন প্রাণে ফিরেও না চায়, এত প্রেম এত ভালোবাসা। ঠিক আছে? হবে হাবড়া নান্দনিকের পক্ষ থেকে নান্দনিক উৎসবে এই মূল্যবান বক্তব্য রাখার জন্য এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য আমরা তিনজন বিশিষ্ট অতিথিকেই আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি দলের তরফ থেকে।